নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সুপ্রিম কোর্টের রায় 2016 রাজ্য এসএসসি প্যানেল বাতিল, 15 জন কর্মহারা বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলে। রোগীর পরিজনদের সুবিধার্থে মা ক্যান্টিন চুঁচুড়া হাসপাতালে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হলো 2016 রাজ্য এসএসসি প্যানেল। রাজ্য জুড়ে কর্মহারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা, জেলার সংখ্যা প্রায় 855 জন। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলের 15 জন শিক্ষক শিক্ষিকারও নাম বাদ পড়ল কর্মক্ষেত্র থেকে। প্রায় 2300 পড়ুয়ার জন্য বরাদ্দ ছিল 41 জন শিক্ষক শিক্ষিকা। বৃহস্পতিবার সুপ্রিম রায়ের পর থেকে যা 26 জনে নেমে এলো। বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস হাই স্কুলের চাকরিহারাদের পরিসংখ্যান একবার মিলিয়ে নেওয়া যাক। ইংরেজিতে 4 জন, গণিতে 3, জীবন বিজ্ঞানে 2, ইতিহাসে 2, ভূগোলে 1, হিন্দিতে 1, জীববিদ্যায় 1 জন এবং ভৌত বিজ্ঞানে 1 জন, মোট 15 জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশাল তিওয়ারি বলেন, শুধু তো পড়াশোনা নয়, কন্যাশ্রী, সবুজ সাথী, মিড ডে মিল সহ বিভিন্ন সরকারি প্রকল্পের দায়িত্বও রয়েছে। সবকিছু চালিয়ে পঠন পাঠন সত্যিই ভাবার বিষয়। 1999 সালে এই বিদ্যালয় স্থাপিত হয়। শুরুতে মূলত গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা এই স্কুলে ভর্তি হতো। ক্রমশ আশপাশের আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু হিন্দিভাষী মানুষদেরও পছন্দের স্কুল হয়ে ওঠে এটি। তাই বর্তমানে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দৌড়ে পিছিয়ে পড়ার সময়ও এই স্কুলের পড়ুয়ার সংখ্যা সকলকে তাক লাগায়। বিশাল এলাকা নিয়ে বিদ্যালয়ের 3 তলা ভবন, মাঝে বড় খেলার মাঠ, পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে এলাকায় এই বিদ্যালয়ের সুনাম রয়েছে। এদিন বিভিন্ন ক্লাসের পরীক্ষা ছিল। সেই মতো সকাল সকাল প্রত্যেক শিক্ষক শিক্ষিকা স্কুলে চলে আসেন। অনেকে নিজ নিজ কক্ষে পৌঁছেই মোবাইলের মাধ্যমে খবরের চ্যানেলে নজর রেখেছিলেন। 10:30টার পর রায় ঘোষণা হতেই কান্নায় ভেঙে পড়েন 8 জন শিক্ষক ও 7 জন শিক্ষিকা। তাদেরকে সামাল দিতে সহকর্মীদের চোখেও জল নেমে আসে। প্রধান শিক্ষক বলেন, পড়ুয়াদের সামনে কান্নাকাটি করলে সমস্যা, তাই পরীক্ষার ঘরগুলি সিনিয়রদের সামলাতে বলেছিলাম। তার সংযোজন আমাদের বিজ্ঞান বিভাগ প্রায় শূন্য হয়ে গেল। এতদিন সকল শিক্ষক শিক্ষিকা মিলে একটা পরিবারের মতো স্কুল সামলেছি, কাল থেকে এত পড়ুয়াকে পরিচালনা করাই চিন্তার হয়ে গেল। আজকে আমাদের স্কুলে 15 জন শিক্ষককে আমরা হারিয়েছি। আমাদের ছাত্রছাত্রী সংখ্যা প্রচুর, 2200 প্লাস। তার মধ্যে আজকে আমাদের 15 জনকে আমরা মিস করলাম। পুরুষ ছিল 8 জন আর 7 জন মহিলা। আমাদের টোটাল নাম্বার অফ টিচিং স্টাফ হচ্ছে 41। তার মধ্যে 15 জনকে হারিয়েছি। তার মানে এখন at present 26 জন স্টিল ইন ওয়ার্ক। স্টুডেন্ট 2200 প্লাস। রেশিও তো অনেক বেশি হয়ে যাচ্ছে এখন। এবার আমার চিন্তা হচ্ছে যে কাল থেকে আমি স্কুলটা কিভাবে ম্যানেজ করব। চাকরি হারানো শিক্ষিকা প্রিয়াদের কথায় মুখ্যমন্ত্রী বলছেন আবার পরীক্ষার ব্যবস্থা করবেন। কিন্তু আমরা আবার পরীক্ষায় কেন বসবো বলুন তো? স্বচ্ছভাবে চাকরি পাওয়ার প্রমাণস্বরূপ সমস্ত নথি আমাদের কাছে রয়েছে। তাহলে আমরা কেন নিজেদেরকে বারবার প্রমাণ করতে যাব? আমরা একদমই আশা করিনি যে এই রায়টা হবে। আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হবে। আমরা প্রচণ্ডভাবেই দেখতেই ছিলাম যে আমাদের চাকরি থাকবে, বিকজ আমরা আনটেন্টেড, আমাদের কোনো লিস্টে কোথাও নাম নেই। এই স্কুলে আমরা একসাথে 14 জন জয়েন করি। 14 জনের মধ্যে একজন আমাদের সার্ভিস কন্টিনিউশন নিয়ে আসে, ইনসার্ভিস ছিল। আজকে রায় অনুযায়ী তার চাকরিটা থাকবে, আর একজন আমাদের টেন্টেড আছে ক্যান্ডিডেট, তার চাকরিটা অবভিয়াসলি থাকছে না। তো আমরা 12 জন কী করলাম ঠিক? আমাদের 12 জন অ্যাকর্ডিং টু দ্য অর্ডার যেটা শোনা গেছে সকালে 10:30 থেকে, সেই 10:30টার অর্ডারে কিন্তু এটা বলা হয়েছে যে যারা টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো সেই রায়েই বলে দিচ্ছে যে বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে না, তার মানে তারা টেন্টেড নয়, তারা দোষী নয়। তো সেই দোষী নয়, তাও তাদের চাকরিটা গেল কেন আজকে আমরা 6 বছর ধরে আজকে এই চাকরিটা করছি। কত লোকের লোন আছে, কতজন বিয়ে করেছে এই চাকরিটা পাওয়ার পরে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, কতজন ডিভোর্স, কতজন সিঙ্গেল মাদার, তারা সংসারটা একা চালাচ্ছে, কতজন আছে একজন তার বাবা মা
ছেলে মেয়ে সবাইকে নিয়ে, স্ত্রী সবাইকে নিয়ে সংসার চালাচ্ছে। তো আমাদের হঠাৎ করে আজকে যে সকালে 10:30টার অর্ডারে জানা গেল যে আমাদের চাকরিটা নেই, আমাদের কী হবে? আমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা দিতে হবে বলে আমরা দুঃখ পাচ্ছি সেটা নয়, কিন্তু পরীক্ষাটা কেন দিতে হবে? আজকে আমরা বাকিদের সাথে আবার কেন নিজেদেরকে প্রমাণ করব? আজকে এখানে অনেকেই আছে যারা আপারে পেয়েছিল, আপার প্রাইমারিতে পেয়েছিল, তারা যায়নি সেখানে। যারা অনেকেই আছে যারা আগে 2012 RNSC পরীক্ষাতে তারা ছিল টেট কোয়ালিফাইড, তারা ওটাতে জয়েন না করে পরে এটাতে আবার জয়েন করেছে হয়তো, তো সেটাতে মেন সাবজেক্টে পায়নি। চিফ জাস্টিস উনি রায়দান দিচ্ছিলেন, উনি বললেন যে যারা টেন্টেড ক্যান্ডিডেটস তাদেরকে স্যালারি ফেরত দিতে হবে, প্লাস তারা যে রি এক্সাম হবে ওখানে বসতে পারবেন না। তো অ্যাকর্ডিং টু হিজ ওন জাজমেন্ট উনি তো নিজে জানছেন যে টেন্টেড ক্যান্ডিডেট কে, আনটেন্টেড কে। যখন এই সেগ্রিগেশনটা ওখানেই পসিবল, কেন তিনি কোন ইয়েতে উনি বলে দিলেন যে না আনটেন্টেড ক্যান্ডিডেটসেরও আর চাকরি থাকছে না, ওরাও এদের সাথে বাতিল হয়ে গেল? এটা তো ঠিক নয়। এটা কোথাকার বিচার? আমরা বিচার কোথায় পেলাম? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সুপ্রিম কোর্টের রায় সব শেষ। একলহমায় কাজ হারালেন পূর্বার বাসিন্দা তথা দাঁতপুর হারিট হাই স্কুলের সদ্য প্রাক্তন পিয়ন জিতেন। 2016 সালের রাজ্য এসএসসির গোটা প্যানেল বাতিল হতেই মাথায় হাত জিতেনদের। বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়েছিলেন পোলবা কামদেবপুর হালদার পাড়ার যুবক জিতেন টুডু। সেখানেই চাকরি যাওয়ার খবরটা শুনতে পান। এরপরই ভেঙে পড়েন তিনি। বাড়ি ফিরে আসতে চাইলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের এক করণিক অনির্বাণ মণ্ডলকে জিতেনের সঙ্গে পাঠান। দাঁতপুরের হারিট হাই স্কুলের সদ্য প্রাক্তন পিয়ন জিতেন ফিরে আসেন বাড়িতে। 2016 সালের রাজ্য এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেওয়ার পর জীবনটাই যেন বদলে গেল জিতেনের। বাবা অক্ষর চিনলেও মা সম্পূর্ণ নিরক্ষর। অন্যের জমিতে চাষাবাদ করেই জীবন চলে। সেইটাই তো কি বলবো, সেই ছেলেটা চাকরি পেয়েছে, এখন বলছে টোটাল বন্ধ করে দেবে চাকরি, ওদের চাকরি থাকবে না কি বললো। এই যাক ছেলেটা চাকরি পেয়েছে, এই যা কাজ করলে ওদেরটা সংসারটা চলে যাবে, এই আমরা ভেবেছি। হ্যাঁ সেটাও লোকের জমি নিয়ে ভাগে বুঝতে কাটা ফাটা করি, এই নিয়ে চলি। খুব কষ্ট হয়ে পড়াশোনা করেছিল। আপনারা তো পড়াশোনা করেননি? না, আমরা পড়াশোনা না কিছু লাভ হলো না। না কি এক কাটাও নেই, কিছু নেই। লোকের জমি ভাগে করি, লিজ দিয়ে করা হয়। চাকরি পাওয়ার আগে কি ছেলে আপনার সঙ্গে কাজে আসতো? হ্যাঁ কাজে আসতো, সবসময় কাজে যেত। আজকে তো শুনলাম, তো আজকে তো চাকরি থেকে বললো যে সব রিটার্ন দিয়ে দিয়েছে, যে হবে না তোমাদের এখন কাজ। এটা কি করে জানবো আমি? আপনার ছেলে কি দুর্নীতি করে পেয়েছিল না পরীক্ষা দিয়েছিল? পরীক্ষা দিয়ে পাস করে। তাহলে কি বলবেন, মানে আপনার ছেলে দুর্নীতি করলো না চাকরি? না, দুর্নীতি করে চাকরি পায়নি আমার ছেলে পরীক্ষা পাস করেছে, আর 1 টাকাও খরচা করিনি যে চাকরিতে ঢুকেছে ঘুষ দিয়ে, সে টাকাও আমরা দিইনি। আমার ছেলে বলেছে মা আমি টাকা ঘুষ দিয়ে চাকরি করবো না, আমরা গরিব মানুষ কোথায় পাবো, আমরা এই যে বাড়ি করেছি খেটেই করেছি। তারপরে চাকরি যে পাওয়ার পরে একটু সাহায্য করেছিল। কি বলবেন, নিরপরাধ হয়েও সাজা পেতে হলো? হ্যাঁ তাই তো। সেই ঘরের বড় ছেলেই জিতেন বিএ পাশ করেন হুগলির মহসিন কলেজ থেকে। বাবার সঙ্গে চাষাবাদে সহযোগিতা করতে করতেই চাকরির প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন। 2016 সালের সেই অভিশপ্ত এসএসসি পরীক্ষায় বসে পাশ করেছিলেন তিনি। 2018 সালের 18ই এপ্রিল চাকরিতে যোগদান। তারপর ভালোই চলছিল। এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর এক লহমায় যেন সব শেষ হয়ে গেল জিতেনের। বাড়ির কাছের আমবাগানে দাঁড়িয়ে তিনি বলতে থাকেন, আমাদের মতো ঘরে ঘুষ দেওয়ার মতো অত টাকাই ছিল না, স্বচ্ছভাবেই চাকরি পেয়েছিলাম, কিন্তু দেশের শীর্ষ আদালতের রায় আমরাও যেন অপরাধীদের মতো সাজা পেলাম। কি আর বলবো, মানে ওর সুপ্রিম কোর্টের উপর একটা আস্থা ছিল যে আমরা যোগ্যরা যেন ন্যায্য বিচার পাই, কিন্তু সেই আশাটা একদম আমাদের হতাশাজনক আজকে রায়টা পেলাম আমরা। আমরা 2018 সালে 18ই এপ্রিলে জয়েন করেছিলাম হাইট হাই স্কুলে, গ্রুপ ডি পিয়ন পদে। আজকে শুনলাম 10:30 থেকে রায় দেওয়ার কথা ছিল, 10:30 স্কুলে গিয়ে পৌঁছেছি, তখন এই রায় জানতে পেরে গেছি। আর ভালো লাগেনি ওখানে, আর কি আর করবো, ওখানে সারাটা দিন থেকেও তো মন খারাপ লাগবে, তাই হেড স্যারকে বলে বাড়ি চলে এলাম। এই এক্সামও চলছিল, এক্সামের সমস্ত কাজগুলো মোটামুটি বুঝিয়ে দিয়ে চলে এলাম। এটা তো উচিত ছিল না, মানে যতই হোক, মানে সরকার পারলে সবকিছুই করতে পারতো। এসএসসির কাছে কি নথি নেই? সবই আছে। দুর্নীতি হয়েছে সেটা তো আমরা কি করে জানবো? আমরা যেমন
প্রসেসের পরীক্ষা হচ্ছে সেই প্রসেস অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি। না না, টাকা পয়সা সত্যি কথা বলতে কিন্তু আমার কোনো টাকা পয়সা ছিল না, যে টাকা পয়সা দিয়ে চাকরি করব সেই অবস্থা আমার ছিল না। বাবা মা মাঠে ঘাটে কাজ করে, লোকের কাজ করে, সেখান থেকে আপনাকে তো মুখ দিকে তো চাকরি দেবে না ওরা, টাকা যখনই চাইবে নিশ্চয়ই 2-5 হাজার টাকা লাগবে না, ওদেরটা লাখে লাখে টাকার ব্যাপার আছে, সেখানে আমাদের 1 টাকাও দিতে পারতাম না সত্যি কথা বলতে। আর কোনো সোর্স ছিল না যে কারো কাছে গিয়ে যে চাকরি পাবো, কারো পায়ে হাতের পায়ে ধরে যে চাকরির ব্যবস্থা, সেই সুযোগটা আমার মানে সেরকম চ্যানেলও ছিল না আমার। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। শিক্ষানীতি 2020, বিদ্যুৎ বিল 2022 ও স্মার্ট মিটার সহ একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে জেলা শাসক দপ্তরের বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচি আয়োজিত হলো এসইউসিআইসি এর উদ্যোগে। একাধিক দাবিতে জেলা শাসক দপ্তরের বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল এসইউসিআইসি এর উদ্যোগে। মূল্য বৃদ্ধি, বেকারি, দুর্নীতি সহ একাধিক দাবিতে সরব হন তারা। তাদের দাবি দেওয়াগুলির মধ্যে মূলত ছিল জাতীয় শিক্ষানীতি 2020, বিদ্যুৎ বিল 2022 ও স্মার্ট মিটার, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড, নারী নির্যাতন ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ। এছাড়াও কৃষি মজুরদের সারা বছরের কাজ ও ফসলের ন্যায্য মূল্য, স্কিম ওয়ার্কারদের সরকারি শ্রমিকের মর্যাদা এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে প্ল্যাকার্ড ও ব্যানার সহযোগে মিছিল করে ঘড়ির মোড়ের উদ্দেশ্যে রওনা দেন এসইউসিআইসি এর সদস্যরা। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আগে থেকেই মজুদ ছিল জলকামান, দমকল ও পুলিশ বাহিনী। ঘড়ির মোড়ে যেতে প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় এই মিছিল। এরপর ঘড়ির মোড়ের কাছে দ্বিতীয় ব্যারিকেডের আগেই মিছিল থামিয়ে নিজেদের দাবি দেওয়া নিয়ে সভা করেন এসইউসিআইসি এর সদস্যরা। এদিন সেখানেই তাদের কর্মসূচি সমাপ্তির ঘোষণা করেন তারা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, তারপরে জাতীয় শিক্ষানীতি, রাজ্য শিক্ষানীতি, এগুলোর বিরুদ্ধে কলকারখানায় ছাঁটাই, লে অফ, লকআউট, বেআইনি ঘোষণার দাবিতে বিভেদ সৃষ্টি করে সাধারণ মানুষের ঐক্যকে ভেঙে দিয়ে সাধারণ মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন, সেই আন্দোলনকে কমজোরি করে দেওয়ার যে সমস্ত প্রচেষ্টা, এগুলোর বিরুদ্ধেই আজকে আমাদের আইন অমান্য কর্মসূচি সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় সংগঠিত হয়েছে। হুগলি জেলায়ও আমরা সফলভাবে সেই আইন অমান্য সংগঠিত করতে পেরেছি সাধারণ মানুষের সাহায্য নিয়ে। এবারে আমরা যেটা করব, আমরা সাধারণ মানুষকে নিয়ে যে আইন অমান্য সংগঠিত করলাম, সেই আইন অমান্যর পরবর্তী ধাপে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো। সাধারণ মানুষ মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধির বিরুদ্ধে, বিশেষ করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে, ছাড়া জাতীয় শিক্ষানীতি, কেন্দ্রীয় শিক্ষানীতি, স্মার্ট মিটার, 26,000 শিক্ষক, তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে যোগ্য শিক্ষক, সে তাদের চাকরি চলে গেল, সেইগুলোর দায় রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রোগীর পরিজনদের সুবিধার্থে মা ক্যান্টিন চুঁচুড়া হাসপাতালে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes,
Think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। মাত্র 5 টাকায় মধ্যাহ্নভোজ। মা ক্যান্টিনের নতুন পথ চলা শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তর ও হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। মাত্র 5 টাকায় মধ্যাহ্নভোজ। অন্নপূর্ণা পুজোর আগেই চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পথ চলা শুরু হলো পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তর ও হুগলি চুঁচুড়া পৌরসভার তত্ত্বাবধানে ন্যাশনাল আরবান হেলথ মিশন NULM দপ্তরের পক্ষ থেকে চলবে এই প্রকল্প। মাত্র 5 টাকায় মিলবে ভাত, ডাল, সবজি ও ডিম। হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠী মুনের সদস্যরা বরাত পেয়েছেন এই প্রকল্প চালানোর। আজ প্রথম দিন মোট 300 জনের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল। মূলত হাসপাতালে আসা রোগীর পরিবার পরিজন ও স্থানীয় দুস্থ অসহায় মানুষদের কথা মাথায় রেখে শুরু হলো মা ক্যান্টিনের পথ চলা। এদিন মা ক্যান্টিনের উদ্বোধন করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি CMOH1 ত্রিদীপ মুস্তাফি, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, উপপৌর প্রধান পার্থ সাহা, স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী, হাসপাতাল সুপার, ডেপুটি সুপার সহ অন্যান্যরা। মা ক্যান্টিন প্রসঙ্গে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা জানান, এতদিন হাসপাতালে আগত রোগীর পরিজনদের বাইরে থেকে বেশি দামে খাবার কিনে খেতে হতো। সেসব মানুষদের কথা মাথায় রেখেই মা ক্যান্টিন চালু হলো চুঁচুড়া হাসপাতালে। হ্যাঁ, এটা তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস যে অনেক দূর দূর থেকে মানুষ আসে, তাদের আত্মীয় পরিজন এখানে ভর্তি থাকে হাসপাতালে, তাদেরকে অনেক সারাক্ষণ থাকতে হয়, রাতে থাকতে হয়, দিনে থাকতে হয়। তো অ্যাটলিস্ট এক বেলাতে তারা যেন
5 টাকার বিনিময়ে সে পেট ভরে খেতে পারে এবং বাইরে কোথাও গিয়ে এদিক ওদিক বেশি টাকা দিয়ে খাওয়ার না খেয়ে অ্যাটলিস্ট এখানে খেতে পারে। তো সেই জন্য আজকে এই হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে হাসপাতালের মধ্যে এই মা ক্যান্টিন শুরু হলো। NULM এর এটা একটা প্রকল্প আমাদের রাজ্য সরকারের, তো সেটাই আর কি, যাতে মানুষের উপকারিতা হয় তার জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ। মা ক্যান্টিন প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে মা ক্যান্টিন খোলার চিন্তা ভাবনা চলছিল। হাইজিন অব্যাহত রেখে অবশেষে অন্নপূর্ণা পুজোর আগেই পথ চলা শুরু হলো মা ক্যান্টিনের। হাসপাতালে রোগীর পরিবার পরিজন ও স্থানীয় দুস্থ অসহায় মানুষরা দুপুরের খাবার পাবেন এখান থেকে মাত্র 5 টাকার বিনিময়ে। এই মা ক্যান্টিন আমাদের চুঁচুড়া পৌরসভাতে মা ক্যান্টিন চলে এবং সেই সঙ্গে সঙ্গে এখানেও আমরা চালু করলাম। জায়গা টাকার কিছু ব্যাপার ছিল এবং ইনফ্রাস্ট্রাকচার যাতে হাইজিনিক হয় সেই ব্যাপারটা দেখার পরে আমরা এটা চালু করেছি। সামনে মা অন্নপূর্ণার পুজো এবং আমরা তারই আগে এই মা ক্যান্টিন চালু করতে পেরে আমরা নিজেরা গর্বিত এবং মানুষের পরিষেবাটা যাতে ভালোভাবে হয়। হসপিটাল কর্তৃপক্ষ এখানে ডেপুটি CMH আছেন, সুপার সাহেব আছেন, ডেপুটি সুপাররা আছেন। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী বলেন, সপ্তাহে আপাতত মোট 6 দিন চলবে মা ক্যান্টিন। আজ প্রায় 300 জনের জন্য খাবারের ব্যবস্থা ছিল। আগামী দিনের সংখ্যাটা 500 পর্যন্ত হতে পারে বলেই আশাবাদী জয়দেব বাবু। প্রথম পর্যায়ে রোগীর পরিবার পরিজন ও দ্বিতীয় পর্যায়ে দুস্থ অসহায় মানুষকে খাবার দেওয়া হবে এই মা ক্যান্টিন থেকে। বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত দেওয়া হবে কুপন। দুপুর 3টে পর্যন্ত খাবার দেওয়া হবে মাত্র 5 টাকার বিনিময়ে। এদিন এমনটাই জানান জয়দেব বাবু। 5 টাকার বিনিময়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া, ভাত ডাল সবজি। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তর ও হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে হুগলি জেলার সদর জেলা হসপিটাল ইমামবাড়া, সেই হসপিটালের কক্ষে আমাদের এই মা ক্যান্টিন আজ থেকে চালু হলো। এখানে উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে SDO ম্যাডাম, সুপার সাহেব সকলেই। ন্যাশনাল আরবান হেলথ মিশন NULM এর দপ্তরের তরফ থেকে এই প্রজেক্ট আমাদের চালানো হবে এবং আমরা প্রত্যেক দিন প্রথমে পেশেন্ট পার্টির বাড়ির লোককে এবং দ্বিতীয় পর্যায়ে সাধারণ গরিব মানুষকে আমরা এখানে কুপন সিস্টেমে 5 টাকার বিনিময়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা যে মা ক্যান্টিন চালু হলো, গোষ্ঠীকে বেছে নিয়েছি 20 নম্বর ওয়ার্ডের লোকাল স্বনির্ভর গোষ্ঠী। তাদের হাতে আজকে আমরা এই মা ক্যান্টিনটা তুলে দিলাম। তারা পরিচালনা করবে, তত্ত্বাবধানে থাকবে হুগলি চুঁচুড়া পৌরসভা, আমাদের NULM দপ্তর। বেলা 11টা থেকে আমরা 2টো পর্যন্ত কুপন দেবো এবং 3টে পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আজকে আমরা 300 থেকে শুরু করলাম এবং আমরা পরবর্তীকালে আমরা এটা 400-500 জায়গায় নিয়ে যাব আশা করছি। এই উদ্যোগে খুশি হাসপাতালে আসা রোগীর পরিজনেরা। খুব ভালো হয়েছে করে এটা, হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ সেটা করলে তো হয়, সবার জন্যই খুব ভালো হয় এটা করলে। হ্যাঁ বেশি পয়সা দিয়ে খাওয়া হচ্ছে তার থেকে এখানে অনেকটাই ভালো লাগছে। গরিব মানুষের উপকার হচ্ছে। হ্যাঁ বাইরে অনেক টাকা দিয়ে এখানে 5 টাকার মধ্যে হচ্ছে, গরিব মানুষের সাহায্য হচ্ছে। কি মনে হচ্ছে এটা রাত্রিবেলা হলে আরো সুবিধা হয়, ভালো। এটা রাত্রিবেলার জন্য আবেদন করবেন? হ্যাঁ করলে ভালোই হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার সামগ্রিক কর্মক্ষমতার বিচারে 2023-24 অর্থবর্ষে ব্লক ভিত্তিক কৃত্রিম প্রজনন কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হলো। পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা আয়োজিত সামগ্রিক কর্মদক্ষতার বিচারে 2023-24 অর্থবর্ষের ব্লক ভিত্তিক সেরা কৃত্রিম প্রজনন কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। চুঁচুড়ার NNICE প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পরিচালনায় এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে জেলার 18টি ব্লকের 54 জন কৃত্রিম গো প্রজনন কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি 2,16,000 টাকার আর্থিক অনুদানও তুলে দেওয়া হয় তাদের হাতে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধরা,
মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, কামারপুকুর রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্যরা। এদিন এ সম্পর্কে মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান, এই কৃত্রিম প্রাণী প্রজননের নিরিখে 18টি ব্লক থেকে 3 জন প্রাণীবন্ধু ও প্রাণী মিত্রকে উৎসাহিত করতে মোট 54 জনকে পুরস্কৃত করা হলো। আগামী দিনে কেবল গো প্রজননই নয়, অন্যান্য গবাদি পশু প্রজননেরও কাজ শুরু হবে, সেই উদ্যোগই গৃহীত হলো। আজকে আমাদের হুগলি জেলার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের পশ্চিমবঙ্গের যে পানি সম্পদ দপ্তর, পশ্চিমবঙ্গ পানি সম্পদ দপ্তরের মধ্যে পশ্চিমবঙ্গ গো সম্পদ সংস্থা যে কৃত্রিম প্রজনন ব্যবস্থা, এই কৃত্রিম প্রজনন ব্যবস্থাকে হুগলি জেলা সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করছে এবং আমরা চেষ্টা করছি যে সমস্ত কর্মচারীরা, যে সমস্ত প্রাণীবন্ধুরা, যে সমস্ত প্রাণীবিদরা এই কৃত্রিম প্রজননের সঙ্গে যুক্ত, তাদেরকে আমরা আগামী দিনে যাতে আরও ভালো কাজ করে। আপনারা জানেন যে কোনো পুরস্কার আগামী দিনের কাজের পাথেয়, সুতরাং আমরা তাদেরকে সম্বর্ধিত করতে পারছি, আমরা গর্বিত। 18টা ব্লক থেকে 3 জন প্রাণীবন্ধু এবং প্রাণীমিত্রাকে চুজ করা হয়েছে তাদের কাজের ভিত্তিতে, তাদের সাফল্যের ভিত্তিতে। অর্থাৎ 54 জনকে আমাদের দপ্তর থেকে, পশ্চিমবঙ্গ পানি সম্পদ দপ্তর এবং পশ্চিমবঙ্গ গো সম্পদ সংস্থা থেকে 54 জনকে পুরস্কৃত করা হচ্ছে। 4000 টাকা করে পুরস্কার দেওয়া হচ্ছে প্রত্যেক ব্যক্তি পিছু, অর্থাৎ 54 জনকে কিন্তু 4 প্রায় 2 লক্ষ টাকার উপরে আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী দিনে যাতে আমাদের এই গোপ্রজনন শুধু গোপ্রজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, অন্যান্য পশু, ছাগল, ভেড়া এদের মধ্যে হয়, সেটাও আমরা চেষ্টা করছি। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই পানি সম্পদ দপ্তরে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন, যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অর্থাৎ কৃত্রিম প্রজননের মধ্যে আমরা সর্টেড সিমেন্স, অর্থাৎ আমরা শুধু এমন সিমেন্স ক্রিয়েট করতে পেরেছি যেখানে শুধুমাত্র বকনা বাছুর হবে, যেটা আমাদের অদূর ভবিষ্যতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, যে প্রত্যেক মানুষ স্বাবলম্বী হবে এবং প্রত্যেক মানুষ নিজের পায়ে দাঁড়াবে। অন্যদিকে এই প্রসঙ্গে তপন দাশগুপ্ত জানান, সংস্থার এখানে যারা আমাদের গো প্রজনন যারা করে, তাদের এখানে আজকে যারা হুগলিতে যারা ফার্স্ট হয়েছে, প্রায় 54 জন মানে পেয়েছেন, প্রাইজ পাচ্ছেন। আজকে তাদের এখানে সম্বর্ধনা দেওয়া হলো। আমাদের এখানে আমাদের নির্মাল্য চক্রবর্তী কর্মাধ্যক্ষ জেলা মন্ত্রী সেও আছে, অমিত রায় চেয়ারম্যান থেকে শুরু করে রামকৃষ্ণ মঠের মহারাজও এসছেন, সিও সাহেব আছেন, এখানে প্রোগ্রামে এসেছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বোধনের মধ্যে দিয়ে বাসন্তী পুজোর সূচনা চুঁচুড়ার তোলা ফটকে। 69তম বর্ষে পদার্পণ করল এবারের পুজো। চুঁচুড়ার তোলা ফটকে সার্বজনীন বাসন্তী পুজো কমিটির বাসন্তী দুর্গা পুজো এবার 69তম বর্ষে পদার্পণ করেছে। রাবণ বসন্তকালে মা দুর্গাকে শৈলপুত্রী হিসেবে বাসন্তী রূপে পুজো করেছিলেন, আর তারপর থেকেই চলে আসছে বাসন্তী পুজো। এরপর রামচন্দ্র শরৎকালে রাবণ বধের জন্য শুরু করেছিলেন অকাল বোধন, যা দুর্গা পুজো বা শারদোৎসব নামেই পরিচিত। এটা বসন্তকালে দুর্গা পুজো, এটাকে মা বাসন্তী রূপে পূজা করা হয়। এটা রাবণ এই পুজো শুরু করেছিলেন, এটা মা দুর্গাকে শৈলপুত্রী পুজো করেছিলেন, শৈলপুত্রী হিসাবে পুজো করেছিলেন। আর যে পুজোটা শরৎকালে হয়, ওটা রাবণ বধের জন্য রামচন্দ্র পুজো করেন। আজ ষষ্ঠী। চুঁচুড়ার তোলা ফটকে সার্বজনীন বাসন্তী পুজোর নাথ মন্দিরে শুরু হয় মা দুর্গার আরাধনা। সকাল থেকেই পাড়ার কচি কাঁচা থেকে শুরু করে বড় সকলেই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ দিতে শুরু হয় এই পুজো। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে বাসন্তী পুজো এবং নবমীর দিন এখানে হয় জোড়া কুমারীর পুজো। এরপর দশমীর দিন সন্ধ্যায় দেবীকে নিয়ে বের হয় নিরঞ্জন শোভাযাত্রা। চুঁচুড়ার তোলা ফটক এলাকার বাসিন্দাদের কাছে প্রধান এই বাসন্তী দুর্গা পুজো। তারা সকলে এই পুজোতেই নতুন জামা কাপড় কেনেন, পাশাপাশি তাদের উপরি পাওনা শারদ উৎসব। এবারে আমরা বাসন্তী পুজো 69তম বর্ষ পালন করছি। আর দুর্গা পুজো যেরকম ষষ্ঠী থেকে দশমী অবধি পুজো হয়, ষষ্ঠীতে আমাদের বোধন পুজো হয়ে যায়, পঞ্চমী, অষ্টমী, নবমী, আর নবমীতে আমাদের জোড়া কুমারী পুজো হয়, আর সপ্তমীতে মাকে পোলাও ভোগ নিবেদন করা হয়, অষ্টমীতে পায়েস ভোগ নিবেদন করা হয়, নবমীতে মাকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়, আর প্রচুর ভক্তের সমাগম হয়। আর মহাদশমীতে নরনারায়ণ সেবা হয়।
হয়, আর চুচুড়া রাজপথে মাকে নিয়ে বেরোনো হয় দশমীর দিন সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে। খুব ভালো লাগছে, আমি এখানে বিয়ে হয়ে এসেছি, এটা আমার শ্বশুর বাড়ির পুজো। এখানে মানে এই পুজোটাকেই মেন আমাদের পুজো হিসেবে ধরা হয়। এখানে পুজোর নতুন জামা কাপড় হয় এই সময়তে, খুব আনন্দ হয়, খুব মজা হয়। এটাই আমরা দুর্গাপুজো করি, মানে এটা আমাদের বাসন্তী পুজো মেনলি। আমরা সারা বছর এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি, আমরাই এটা দুর্গাপুজো বলেই মানে পুজো করে আসছি। অপেক্ষা করে আছি, একদম 365 দিন অপেক্ষা করে আছি এই পুজোর জন্য। এই পুজোর উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত প্রসাদ জাওয়ার্গি। পাশাপাশি উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সহ বহু বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সুপ্রিম কোর্টের রায় 2016 রাজ্য এসএসসি প্যানেল বাতিল, 15 জন কর্মহারা বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলে। রোগীর পরিজনদের সুবিধার্থে মা ক্যান্টিন চুচুড়া হাসপাতালে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।